মালদা একদিন কিংবা দুদিনের জন্য ঘুরে আসার একটি ভালো জায়গা, যার মাটিতে রয়েছে প্রাচীন ইতিহাসের গন্ধ। একদিকে ভিন রাজ্য, অন্যদিকে ভিন দেশ, মাঝে এই জেলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মাঝে সেতুর মতন রয়েছে মালদা। শশাঙ্ক থেকে সুলতানি আমল, তারপর ইংরেজ শাসন পেরিয়ে স্বাধীনতর ভারত। বারবার সীমানা ও ভৌগোলিক আকার আয়তন বদল হয়েছে এই এলাকার, কিন্তু গুরুত্বের দিক থেকে বরাবরই প্রথম সারিতেই রয়েছে মালদা জেলা। আজকের ভিডিওর আমাদের গন্তব্য হলো মালদা। তবে মালদা যাওয়ার আগে আমরা যাব কালিয়াগঞ্জ। সেখানে যাওয়ার কারণ হলো ওখানকার খুব জাগ্রত বয়রা মা কালীর কাছে গিয়ে পুজো দেওয়া। আমাদের এখানে যেমন বড় মা খুব জাগ্রত, তেমনি ওখানে বয়রা মা। আর এই মা কালীর জন্যই এই জায়গার নাম হয়েছে কালিয়াগঞ্জ। সেখানে আমার অনেক কাকার ও দাদুর বাড়িও রয়েছে। জায়গাটা ভারী সুন্দর। পৌঁছে সেখানের প্রাকৃতিক সৌন্দর্যটাও তুলে ধরবো তোমাদের কাছে। তবে এখন আমি আছি নৈহাটি স্টেশন। 8:42-এর রাধিকাপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যাব পরের দিন ভোর 6টায় কালিয়াগঞ্জে। এই ট্রেনটি মালদার ওপর দিয়েই যায়। চলো এবার দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। স্টেশনে দেখলাম এই কাকিমা ডিম টোস্ট বানাচ্ছে, তাই রাতের খাবার হিসেবে আমরা ডিম টোস্টটাই নিয়ে নিলাম। ঢুকে গেছে আমাদের ট্রেন। ট্রেনে উঠেই প্রথম যে সাইড বার দুটো ছিল, এই দুটোই ছিল আমাদের। বেশি দেরি না করে ঝটপট খেয়ে দিয়ে একটু বসলাম, গান শুনলাম, একটু মুভি দেখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় উঠলাম, উঠে দেখলাম যে ট্রেনের চারিপাশে কুয়াশায় ভর্তি। জায়গাটা জাস্ট অসাম লাগছিল, এত সুন্দর চারিপাশটা লাগছিল। নেমে গেছি সকাল 6:06। এখন আমরা যাব যেখানে যাচ্ছি, আমার কাকার বাড়িতে। স্টেশন থেকে কাকার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিট। তো গাইজ, আমরা কালিয়াগঞ্জে পৌঁছে কাকার বাড়িতে উঠেছি। স্নান টান করে এখন রেডি। এখন যাব কালী মন্দিরে পুজো দেব। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কীরকম মন্দির, কালী ঠাকুরের মূর্তি কীরকম দেখতে, সবই দেখাবো তোমাদের। ওয়েট করো। মন্দিরের ঠিক পেছনে 2 পা গেলে পরেই রয়েছে রেলগেট, আর রেলগেটের থেকে বাঁ দিকে ঘুরে তাকালে পরেই কালিয়াগঞ্জ স্টেশনটি স্পষ্ট দেখা যায়, এতটাই কাছে। মন্দিরের সামনে দিয়ে রয়েছে পুজোর যে জিনিসপত্রগুলো কেনার দোকান। আমরা এখান থেকে সব কিছু নিয়ে পুজো দিতে চলে গেলাম। পুজো দিতে আমাদের মোটামুটি 10 মিনিট মতন লাগলো। এখন তো তোমরা ফাঁকা দেখছো, কিন্তু শনিবার বা কালী পুজোর সময় এখানে পা রাখার জায়গা থাকে না। এখানে আগে পাঠা বলিও হতো, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে 2 বছর ধরে। বড়মার গায়ে যেরকম অনেক সোনা গয়না থাকে, ঠিক কালী পুজোর দিন এই মায়ের গায়েও সোনার গয়নায় ভরে যায়। কালী পুজোর দিন মাকে এবং মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়, সেইটাও আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তবে তার আগে জেনে নেব এই মন্দিরের ইতিহাস। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখন কালীবাড়িতেই রয়েছি। এই মন্দিরের নাম বয়রা কালীবাড়ির মন্দির। এই ভিডিওতে আমি কভার করে দেবো যে কীরকমভাবে সাজায়, কীভাবে পুজো হয়, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো মন্দিরের ব্যাপারেও ঠাকুরমশাই অনেক কিছু বললো, সেটাও রয়েছে। তো তোমরা শোনো, দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। মন্দিরের প্রতিষ্ঠা দীর্ঘদিনই হয়েছে, কেউ সঠিক সময় বলতে পারে না। কারণ হচ্ছে এখান দিয়ে শ্রীমতী নদী ছিল, এখনও সেই নদী আছে, তবে মরা নদীর মতনই অবস্থা। সেই নদী দিয়ে বিভিন্ন ডাকাতরা ডাকাতি করতে যেত এই দক্ষিণে বিভিন্ন অঞ্চলে, মালদার সাইডে। এবং তারা উত্তর থেকে, মানে উত্তর দিক থেকে আসতো বাংলাদেশে হয়ে, তারপরে এখান দিয়ে চলে যেত মহানন্দা হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতে। এবং ডাকাতি করতে যাওয়ার সময় এখানে জঙ্গল ছিল প্রচণ্ড, এবং হর্তকি, আমলকি, বয়রা, এই সমস্ত গাছ ছিল জঙ্গলে পরিপূর্ণ। এবং যার জন্য এই মন্দিরের নাম বয়রা হয়েছে। বয়রা গাছের গোড়ায় ওরা ওরকম বেদি রেখে পুজো করে ডাকাতি করতে চলে যেত। ফেরার সময় ওরা মূর্তিটাকে বিসর্জন দিয়ে বেদিটা থেকেই যেত। ওর উপরে ফুল, বেলপাতা সবই পড়ে থাকতো, ধূপকাঠিও পড়ে থাকতো। এইভাবে দীর্ঘদিন ধরে হচ্ছে, কেউ জানে না। জঙ্গলের মধ্যে দীপান্বিতায় আমাদের বাৎসরিক পুজো হয়। এছাড়া মায়ের প্রতিষ্ঠা হয়েছিল 98 সালে, তখন একটা পুজো হয়। পয়লা বৈশাখে একটা পুজো হয়। 3টা এমনি মেন পুজো হয়।
আমি কালী পুজোর সময় গেছিলাম, তাই তোমাদের এই এত সুন্দর করে মন্দির সাজানোটা দেখাতে পারলাম। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এই বয়রা মায়ের কাছে যা মানসিক করবে সেটা পাবেই পাবে। তার প্রমাণ আমি নিজে। গায়ে যে অলংকারগুলো দেখছো তা পুরোটাই সোনার। এগুলো কালী পুজোর দিনই বার করা হয়, বার করে পরানো হয়। এবার চলো তোমাদের কালিয়াগঞ্জ জায়গাটা কেমন সেটা ঘুরে দেখাই। গ্রামের মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে পিচের। আমি যে বাইকটা চালাচ্ছি সেই বাইকের সামনে কোনো ব্রেক নেই, পিছনের ব্রেক নায়ের বরাবর, আর আমার স্পিড হচ্ছে এটা। যদি সামনে কিছু আসে একমাত্র ধাক্কা ছাড়া আর উপায় নেই, ধাক্কা মারার পরেই থামবে। ব্রেক নেই, এই তো ব্রেক মেরে চালাচ্ছি তো, এই যে ব্রেক মারলাম, এই যে স্পিড, এই যে হ্যাঁ ভগবানকে ডেকে। এখন আমরা বেরিয়েছি পাহাড়াল ঘুরতে। কাকাদের বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার মতন দূর। জায়গাটা যাওয়ার যে রাস্তাটা ওটা খুবই সুন্দর। আর পাহাড়াল যে জায়গাটা, ওই জায়গাটা দু সাইড দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, পুরো নর্থ বেঙ্গলের মতন একটা ভাইব দেয়। যদিও এটা উত্তর দিনাজপুরে অবস্থিত। এখন যাচ্ছি ওখানেই, চলো দেখাই, অসাধারণ লাগে। এই এবার আমরা ঢুকতে চলেছি সেই ওই জায়গাটায়। একটু পর থেকেই লোকালয় শেষ হয়ে যাবে, মানুষজনের বসবাস শেষ, তারপর থেকে জঙ্গল শুরু। আমরা এর আগের বার যতবারই এসেছি দুপুরবেলা করে এসেছি, যার জন্য এত গাড়ি ঘোড়া ছিল না। এখন বিকেল হয়ে গেছে বলে একটু গাড়ি ঘোড়াটা বেশি। গাড়ি ঘোড়া কম থাকলে ওটা ফিলিংসটা আরও বেশি নেওয়া যায়। আর তার মধ্যে এই যে এই বাইকটা, এই বাইক আর মিসাইল পুরো সমান, বুঝলেন তো? মিসাইলে একবার ছাড়ার পরে ব্রেক মারা যায় না, এই বাইকও তাই, একবার ছাড়ার পরে আর ব্রেক ফ্রেক মারা যায় না। এই যে ঢুকে গেছি, এরপর থেকে আর বাড়িঘর নেই, খুব কম, মাঝে মধ্যে হয়তো একটা দুটো জায়গায় আছে। জাস্ট দেখো, অসাধারণ। আমরা বাহারাল আসলে একটা জায়গায় একটুখানির জন্য হলেও বসি। সেই জায়গাটা বসতে এতটাই ভালো লাগে যে তোমাদের কি বলে বোঝাবো। কারণ ওই জায়গাটার যে পরিবেশটা খুবই মনোরম, খুবই শান্ত, বসে থাকলে পরে মনে হয় খালি বসেই থাকি। এই যে এই জায়গাটার কথাই বলছিলাম। এবার গিয়ে দেখলাম যে দু সাইড দিয়ে ব্যারিকেড মতন দিয়ে দিয়েছে। তাছাড়া আমরা পেছনে যে ওই বসার জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় আমরা বসতাম। এখন আছি রাধিকাপুরে। আমরা যে ট্রেনে এসছি তার লাস্ট স্টেশন। আর এখান থেকে বাংলাদেশ বর্ডার মাত্র 2 কিলোমিটার। বিএসএফরা ভিডিও করতে দেয়নি বলে তোমাদের সেটা আর দেখানো হলো না। তবে এই যে জায়গাটা, জাস্ট ফিল করো। আমরা শহরে যতই থাকি না কেন, মন মুগ্ধ কিন্তু গ্রামীণ পরিবেশেই হয় একমাত্র। এটা একটা প্রাইমারি স্কুল ছিল ছোট্ট। এখান থেকে একটা সরু রাস্তা চলে গেছে। এই যে এই দেখো সামনে যে ব্রিজটা দেখছো, এর ওপর দিয়ে রাধিকাপুর এক্সপ্রেসটা যায়। বাদিকেই রাধিকাপুর স্টেশনটা রয়েছে। একটুখানি গেলে পরে এই দেখো মাটির রাস্তা। তোমরা জাস্ট এই মাটির রাস্তাটা ফিল করো, যে মেঘলা ওয়েদার, ঝোড়ো হাওয়া, তার মাঝখান থেকে এরকম একটা রাস্তা গেছে। ওফ, জাস্ট অসাম। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই জায়গাটাও দেখাবো। সামনে দিয়ে একটা নদী গেছে, ওই নদীর তীরেও আমরা গিয়ে বসি। তো জাস্ট আমাদের খুবই ভালো লাগে। আমরা যখনই যাই তখনই এই জায়গাটায় অবশ্যই যাব। আর এর আগে যে জায়গাটায় গেছিলাম ওটাও তোমাদেরকে দেখালাম। নামতে গিয়ে দেখলাম এখানে কিছু ছাগলের বাচ্চা ছিল, খুব কিউট। তো চলো এবার সামনে এই নদীটার সামনে যাওয়া যাক। ব্রিজটার নিচে গিয়ে আমরা বসি। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এই জায়গাটায় যখন গিয়ে বসি তখন আমাদের খুবই ভালো লাগে। এই ছিল কালিয়াগঞ্জ এবং রাধিকাপুরের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য।
এবার আমরা ফিরে যাব আবার কাকার বাড়িতে, কারণ পরদিন আবার আমরা চলে গেছিলাম মালদা। এখন তোমাদের দেখানো হবে মালদার যে ভিডিওগুলো সেইগুলো, সাথে থাকো, দেখতে থাকো। বেরিয়ে গেছি আজকে ঘুরতে। আজকে অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন। এখান থেকে মালদা 3 ঘন্টার ডিস্টেন্স। ডাইরেক্ট ট্রেনও আছে, একটা এক্সপ্রেস ট্রেন, কুলিক এক্সপ্রেস। তো ওটাই এখন ধরার প্ল্যান আছে। লেট হয়ে গেছি, জানি না ধরতে পারবো কিনা, আশা করছি ধরবো, কারণ বাড়ি থেকে খুব একটা দূরে না স্টেশন। আমার সাথে আছে সুইটি, এই যে, আর ওই যে আমার যাচ্ছে ভাই, ওর নাম সুমন, আর ওর একটা বন্ধু নিহার। চলো স্টেশনে গিয়ে ট্রেনে উঠে দেখা হবে। ওই যে নিহার। আমি এখন মালদা যাচ্ছি কালিয়াগঞ্জ স্টেশন থেকে। কলকাতা দিক থেকে আসতে গেলে পরে তোমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। সময় হচ্ছে 5:55 সকাল, আর সেটা মালদা ঢুকবে 10:22 সকালবেলা। আর আরেকটা আছে যেটা শিয়ালদা থেকে রয়েছে, সেটা হচ্ছে 6:50 শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা মালদা ঢুকবে দুপুর 1:30টার সময়। তোমরা এই দুটো ট্রেনে করে চলে যেতে পারো, কিন্তু আমার মতে সব থেকে সুইটেবল ট্রেন হচ্ছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটা, যেটা খুব ভালো সময়ে মানে সকাল 10:22-এর মধ্যে তোমাদেরকে মালদায় ঢুকিয়ে দেবে। তো তোমরা সারা দিন মালদাটা ঘুরে, তোমরা যদি কেউ প্রাইভেট কার বুক করে নাও তাহলে মালদা গৌড় এবং মালদার যে আদিনা রয়েছে, দুটো দুদিকে রয়েছে, তো তোমরা দুটোই কভার করে নিতে পারবে। কিন্তু সেদিন তোমাদের ফেরাটা হবে না, সেদিন থেকে তোমাদের পরদিনকে ফিরতে হবে, তাহলেই তোমরা দুটো জায়গা ভালো করে ঘুরে দেখতে পারবে। আমরা যে বগিতে উঠেছি সেখানে নিহারের এক্স উঠেছে, চল দেখি আসি। এই যে নিহার, চল। হ্যাঁ, যাচ্ছে না, ট্রেনটা ভালোই যাচ্ছে। আমরা যে ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। দীর্ঘ 3 ঘন্টা ট্রেনে কাটানোর পর এবার আমাদের মালদা নেমে যাওয়ার সময় চলে এসেছে। আমাদের ট্রেনের জার্নিটা বেশ ভালোই ছিল, বাথরুমও পরিষ্কার ছিল। বাপরে, আরে নামবো না, আটকে দেওয়া উচিত। স্টেশন থেকে বেরিয়ে আমাদের সবার প্রথমে ধরতে হবে একটা টোটো। এখান থেকেই টোটো অটো চাপাই, ওটা ধরবো, ধরে কোথায় যাবো? এই যে আমাদের ট্যুর গাইড। হ্যাঁ, রথবাড়ি ফাঁড়ির মোড়টায় কোনো একটা ফাঁড়ির মোড় বলছে, পরে জেনে বলছি। উঠে গেছি আমরা, এখন কোথায় আছি? রথবাড়ির মোড়। রথবাড়ির মোড়ে যাচ্ছি এখন। টোটো ভাড়া 10 টাকা। হ্যাঁ, রথ টানতে নেমে দেখা হচ্ছে। এখনো পেট পূজা করা হয়নি, খিদে পেয়েছে, নেমে খাবো, তারপর ঘোরাঘুরি। চলে এসছে আমাদের খাবার। শুরু কর। রেটিং দিয়ে দে। ভালো কথা। এনি পরে কথা হচ্ছে। এই যে আমরা এসছি এই রাস্তাটা থেকে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে এখন এদিকে যাব, এইদিকে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার ওপারে যেতে হবে, এরকম পার হয়ে যেতে হবে। যেখান থেকে আমরা, যেখানে আর কি নামলাম আমরা টোটো থেকে, এটা হচ্ছে রথবাড়ির মোড়। আর উল্টো দিয়ে আমরা গৌড়ের টোটো ধরবো, টোটো অটো যাই হোক, যেটা পাওয়া যাবে সেটাই ধরবো। এই যে টোটো, মানে অটোতে উঠলাম। আমরা যে টোটোটাতে উঠেছি, অ্যাকচুয়ালি অটোতে উঠেছি, তো এই অটোটা আমরা রিজার্ভ করে নিলাম 450। গৌড়টা পুরোটা ঘুরিয়ে দেখাবে। এ নিহার, এটা আমি তোর মাকে দেখাবো। কাকিমা। অটো করে আমাদের পৌঁছতে সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট মতন। তো আমরা এখন যে জায়গাটা আছি, এটা জায়গাটার নাম হচ্ছে রামকেল। এখানে শুটিংও হয়েছে এর আগে। তো চলো ভিতরটা দেখাই। বোঝে না, সে বোঝে না বইয়ের গানটা শুটিং হয়েছে না? ও লাভলি লাভলি। হ্যাঁ 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 হ্যাঁ, সোম, মিমিয়া সোহম, সাধারণ।
এই যে আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছি, তারপর এইটা পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই কী কী আছে। এখানে এই বড় এই জায়গাটা আছে, আর এখানেও একটা গেট আছে, এই একটা গেট। এই জায়গাটি বারোদুয়ারি বলে বেশি প্রচলিত। এটি একটি মসজিদ। এই মসজিদটি সত্যি গৌরবের সবচেয়ে চিত্তাকর্ষক ভবন। 1526 সালে সুলতান নাসরাত শাহ দ্বারা নির্মিত। একে বারোদুয়ারি বলা হয় কারণ 12টি দরজা সহ একটি বিল্ডিং, কিন্তু মাত্র 11টি খোলা আছে এখন। উত্তরে একটি মহিলা গ্যালারি অবশিষ্টাংশ এবং দক্ষিণ পূর্বে একটি প্ল্যাটফর্ম, যা সম্ভবত মুয়াজ্জিন বিশ্বস্তদের প্রার্থনার জন্য ব্যবহার করা হয়েছিল। চলো এবার তোমাদের একটু এই মসজিদটার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই এবং ভিতরের দিকে কীরকম দেখতে সেটাও একবার দেখিয়ে দিই। এবার চলো তোমাদের নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাই। সেটা হলো একটা বিশাল বড় দরজা। এই যে এটা হলো দরজা। এর আগে আমরা বারোদুয়ারিতে ছিলাম, বারোদুয়ারিটা দেখে এখন ঢুকছি দখল দরওয়াজায়। ঠিক আছে, দখল দরওয়াজা, এমন এমন নাম। চলো আসো। দখল দরজা অথবা সেলামি দরজা। এই চমৎকার দরজাটা সম্ভবত 1459 থেকে 1474 খ্রিস্টাব্দের মধ্যে বারবক শাহের দ্বারা নির্মিত হয়েছিল। এটা দুর্গের উত্তর দিকের প্রধান পথ ছিল। এই স্থান থেকে গোলা বর্ষণ দ্বারা সম্মান প্রদর্শন করা হতো বলে এটাকে সেলামি দরজা বলে। এর ভিতরে এগুলো কি আছে? ওরে বাবা, পুরো অন্ধকার। এটা হচ্ছে আলোয় আলোকিত। আর এই যে জায়গাটা আছে, এই সাইডেও আছে এবং এই সাইডেও আছে, দুটো জায়গায় খুবই অন্ধকার। তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম টাইপের অন্ধকার। সামনাসামনি না গেলে বুঝতে পারো না। এই দেখো এরকম অন্ধকার জায়গাটা, ঠিক আছে। আর এই সাইডের থেকেও এই সাইডটাতে, হ্যাঁ জানি, দেখছি তো, এই যে আওয়াজটা শুনছো না, ক্যাঁ 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 ক্যাঁ, এটা হচ্ছে টোটালটা বাদুড়ের আওয়াজ। ওপরে পুরো বাদুড়ে ভর্তি। দেখানো যাবে না, দেখালে পরে এখন আমাকে ছেঁকে ধরবে যদি ফ্ল্যাশ মারি। পুরো একদম মানে এই যে দাঁড়াও, চেষ্টা করছি। এই যে যেগুলো ঝুলছে এগুলো সব হচ্ছে বাদুড়। এটা হলো জায়গাটার ব্যাক সাইড, মানে দরজাটার ব্যাক সাইড। এর ভেতরের যে গেটটা আছে এটা এতটাই বড় যে ভেতরে হাতিও ঢুকে যেতে পারতো। আর সাইডে এই পুরো বিল্ডিংটা যতটা উঁচু দেখছো, সাইডে মাটি ফেলে ততটাই উঁচু করা, মানে পুরো পাহাড়ের মতন। আমরা ওই জায়গাটা উঠেছিলাম, উঠে নামতে গিয়ে আমাদের হালত খারাপ হয়ে গেছিলো, এতটা উঁচু। আর মানে রাস্তাটা নামার কোনো সেরকম ব্যবস্থা নেই। তোমাদেরকে এইভাবে নামতে হবে, দেখো কিভাবে নামছি। নিজেদের একটা ভিডিও করে নি। জায়গার তো করা যাবে না, সবাই সাকসেসফুলি নেমেছি, পালাও। চলে তো ওখান থেকে বেরিয়ে এসে এখন আমরা ফিরোজ মিনারে ঢুকছি। চলে আসো দেখাই। এটি 25.60 মিটার উঁচু এবং ভেতরটি ধাপ বিশিষ্ট সর্পিল সোপানাবলী সহ। মিনারটির নির্মাতা ছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন হাবশি, যিনি বারবক শাহকে হত্যা করে সুলতান হয়েছিলেন। আগে নাকি এটার ওপরে ওঠা যেত, কিন্তু অনেকে ওপর থেকে নিচে ঝাঁপ দিয়ে সুইসাইড করায় তাই এখন ওপরে ওঠাটাই বন্ধ করে দিয়েছে। এখন গেটটা সবসময় বন্ধই থাকে। রাতের বেলায় নাকি লাইট ফাইটও জ্বলে, সেটা তো আর দেখানো গেল না কারণ আমরা আগেই ফিরে গেছিলাম। এই যে দেখো, তোমাদের একটু ভিতরটা দেখিয়ে দিই। ওই যে দেখো, ভিতর থেকে ডান দিক দিয়ে সিঁড়ি রয়েছে, পুরো পেঁচানো সিঁড়ি। আগের কারুকার্য দেখো, এটা পুরো পাথরের ওপরে খোদাই করে করা। পুরো জায়গাটা খুবই সুন্দর। তা এখন আমরা আছি 22 গজ প্রাচীর, রাজবাড়ি আছে পাশেই, ঠিক আছে। প্রাচীরটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে প্রাচীর, এতটা হাইট এবং চওড়াটা দেখো জাস্ট।
চওড়াটা দেখো। এই অটো পাশাপাশি যদি তিনটে রাখা হয় তাহলে এই পাঁচিলের সমান বরাবর হবে চওড়ায়। চলো এবার ভিতরটায় যাওয়া যাক। 22 গজ অর্থাৎ 42 ফুট উচ্চতা, তাই এটিকে 22 গজ প্রাচীর বলা হয়। ইন অল প্রবাবিলিটিস প্রাচীরটি সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের পুত্র রুকনুদ্দিন বারবক শাহের আমলে নির্মিত হয়েছিল। এটি গৌড় রাজ্যের হাভেলি খাস নামে এক পরিচিত একটি প্রাসাদের প্রতিরক্ষামূলক প্রাচীর বলে মনে করা হয়। আর এই যে ভগ্নাবশেষটা দেখছো এটাই হয়তো সেই হাভেলি খাস প্রাসাদের ভগ্নাবশেষ। এবার চলো এই জায়গাটা ঘুরে দেখা যাক। এটা পাঁচিল কি ছিল? হ্যাঁ, কতটা চওড়া, এটা মনে হয় হাঁকতো। সে হোক গে, দারুণ জায়গা। কেন এই তো এখান থেকেই উঠতে পারবো, অসুবিধা কি আছে? এই তো এই জায়গাটা দারুণ। এগুলো কি আছে? এগুলো ফিলার ফিলার এগুলো ভাই দেখিস বিছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো দেখে বোঝার চেষ্টা করছিলাম যে এগুলো কি। ভালো করে দেখার পর যতদূর মনে হলো এগুলো বড় বড় চুলা, যাতে করে দাওয়াতের সময় পুরো এলাকাবাসীদের জন্য রান্না করা হতো। আপনাদের কি মনে হয় যে এগুলো কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তোমাদের পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে হাভেলিটা কতটা বড় জায়গা নিয়েছিল। এই যে আমার পেছন দিকটাতে রয়েছে 22 গজ প্রাচীর, আম গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। আমি তো এটা বুঝতে পারছি না যে হাভেলির মধ্যে কি এমন থাকতো যার জন্য এত বড় সড়ো একটা প্রাচীর দেওয়া হয়েছিল। এবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাব। যে রাস্তা দিয়ে এসছি ওই রাস্তা দিয়েই ব্যাক। তোমাদেরকে তো উচ্চতা এবং চওড়াটা দেখালাম, এবার এই পাঁচিলটা কতটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে সেইটা একবার দেখে নাও। এত বড় পাঁচিল, কত যে ইট লেগেছিল। এই পাঁচিলের যদি একটা অংশ থেকে ইট খুলে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের 10-12টা বাড়ি হয়ে যাবে ছোট্ট একটা অংশ থেকে। অটো চলে যাচ্ছে তো যাচ্ছেই, পাঁচিল আর শেষ হওয়ার নাম নেয় না। এবার বুঝতে পারছো তো, আইডিয়া লাগাও কতটা বড় পাঁচিল। কি রাখতো ভিতরে যে এত বড় পাঁচিল দিয়েছে? ওই দেখো, বলতে বলতে এখান থেকে তো শিওরকে ইট খুলে নিয়ে গিয়ে নিজের বাড়ি তৈরি করে ফেলেছে। এবার আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যে। যে জায়গাটা এখন যাব সেটাও একটা মসজিদ। মসজিদটার নাম হলো কদম রসুল মসজিদ, যেটা স্থাপিত হয়েছিল 1531 খ্রিস্টাব্দে। এটির অত্যন্ত অলঙ্কৃত ইটগুলির জন্য উল্লেখযোগ্য। এই একক গম্বুজ বিশিষ্ট একটি চতুষ্কোণ অভ্যন্তর এবং 3 দিক থেকে একটি বারান্দা সুলতান নুসরাত শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। এটি পাথরের নবীর পায়ের ছাপ ধারণ করেছে, যা এখন মহাদীপুরের খাদিমদের কাছে রয়ে গেছে। মসজিদের সামনে ধ্বংসস্তূপে বিশ্রাম ঘর। সামনের ঘরটায় রয়েছে ফতে খানের সমাধি। সাল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে ঔরঙ্গজেবের জেনারেল দিলাওয়ার খানের পুত্র ফতেহ খান রয়েছেন, যাকে সম্রাট শাহ নিয়ামাতুল্লাহকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন বলে সন্দেহ করা হয়েছিল যে সুলতান সুজাকে পিরেলগাঁওয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্বাস করা হয় যে ফতেহ খান রক্ত বমি করেছিলেন এবং এই স্থানেই মারা গেছেন। চলো ভেতরে তোমাদের সমাধিটা একটুখানি বাইরে থেকেই দেখিয়ে দিই। ওই যে তার সমাধি। এখানেও একটা সমাধি আছে। এর ভেতরটায় আমরা ঢুকিনি, কিন্তু এটার বাইরের যে ইটের কাঁচগুলো, যেটার ব্যাপারে আমি প্রথমে বললাম, সেই ইটের কাঁচটা আমি তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর ইটের কাজ রয়েছে। এই যে দেখো, তখনকার দিনের কিন্তু কাজকর্মগুলো আলাদাই ছিল। এখানেও আগে সমাধি ছিল, সেই সমাধিটা এখন নেই, সেটাই আমরা জানতে পারলাম ওখানে গিয়ে।
এটা অনেক পুরনো, এটা ওটার থেকেও অনেক পুরনো। এটারই ডান দিক দিয়ে এরই একটা পার্ট রয়েছে, দেখি বাগানের ভিতর দিয়ে যাওয়া যায় নাকি। এই যাওয়া যাবে না তো বাগানের ভিতর দিয়ে, বেশি চালাক। এই ওই জায়গাটায় যাবো এখন আমরা। এই যে সামনে যে জায়গাটা দেখছো, এটা অ্যাকচুয়ালি এই মসজিদে ঢোকার গেট। গেটের ভেতরে প্রহরীদের থাকার জায়গাও করা আছে দেখলাম। যাই হোক, আমার সাথে কালিয়াগঞ্জ আর মালদা ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।